স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় ওসমান হাদির, ঢাবিতে জাতীয় কবির পাশে দাফন। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর নিরাপত্তা জোরদার, অতিরিক্ত বিজিবি ও সেনা মোতায়েন। ওসমান হাদিকে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত করার তাগিদ। এবারে পুরো খবর। লাখো মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ ওসমান বিন হাদিকে দাফন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবির কবরের পাশে। এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেন লাখো মানুষ। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আদর্শের মাধ্যমে সকল বাংলাদেশির হৃদয়ে বেঁচে থাকবেন ওসমান হাদি। শনিবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বেলা 11টা থেকে জড়ো হতে শুরু করেন সর্বস্তরের মানুষ। মুহূর্তের মধ্যে মানুষের উপস্থিতি ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। একটি প্রতিবাদী কণ্ঠ আজ নিঃশব্দ, থেমে গেছে একটি সাহসী প্রাণ, যার বিদায়ে কেঁদেছে দল, কেঁদেছে দেশ। তবে মৃত্যু শুধু মৃত্যুই নয়, এ যেন একটি প্রাণের শেষ। এভাবেই শহীদ ওসমান হাদিকে বিদায় জানাতে লক্ষ মানুষের ঢল নামে মানিক মিয়া অ্যাভিনিউর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে জানাজা মঞ্চে প্রবেশ করেন জুলাই যোদ্ধা এবং বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ঠিক 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয় ওসমান হাদির মরদেহ। এ সময় হাদি হত্যার বিচারের দাবিতে কোনো ধরনের সহিংসতা না করার আহ্বান জানানো হয়। আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তোরে পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। প্রধান উপদেষ্টা বলেন, আদর্শের মাধ্যমে ওসমান হাদি সবার হৃদয়ে বেঁচে থাকবেন, তবে বিচার নিয়ে কোনো কথা বলেননি তিনি। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। এরপর শুরু হয় জানাজা। নামাজে ইমামতি করেন ওসমান হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক। জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। জানাজা শেষে হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত ওসমান হাদির মরদেহবাহী গাড়ি রওনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে আমরা সমুচিত জবাব দেব, গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তাহলেই শহীদ ওসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো। বাংলাদেশের মানুষ যেইভাবে শপথ গ্রহণ করেছে, এটি বাংলাদেশে আধিপত্যবাদের চূড়ান্তভাবে কবর রচনা করবে ইনশাআল্লাহ। তিনি জাতির জন্য তার সবচাইতে বড় স্যাক্রিফাইসটা করেছেন, তিনি শহীদ হয়ে গেছেন। সুতরাং এই হত্যাকারীদের ব্যাপারে রাষ্ট্রকে সর্বোচ্চ এফোর্ট নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ ওসমান বিন হাদিকে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে শেষ হয়েছে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের সংহতি সমাবেশ। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সংহতি সমাবেশ তো শেষ হয়েছে, এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? রাস্তায় গাড়ি চলাচল কি স্বাভাবিক হয়েছে? আমাদের জানাবেন।
আনোয়ারুল, আজকে সকাল থেকে কিন্তু ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে মানুষজন জড়ো হতে থাকে এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যেহেতু শরীফ ওসমান হাদির জানাজা পড়ানো হয়, সেখানে কিন্তু সবাই সমবেত হওয়ার চেষ্টা করেছিলেন এবং সেখান থেকে যখন কেন্দ্রীয় মসজিদে আসলে তার মরদেহ আনা হয়, তখন কিন্তু দক্ষিণ প্লাজা থেকে সেই বিশাল জনস্রোত এই শাহবাগ মোড়ে এসে উপস্থিত হয় এবং এখানে বিকাল 5টায় আজকে কিন্তু কর্মসূচি ঘোষণার কথা ছিল। ঠিক সেই অনুযায়ী আজকে বিকাল 5টায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব তিনি কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন এবং 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন যে শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে সরাসরি বিচারের আওতায় আনার জন্য এবং দুই উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে সরাসরি পদত্যাগ করার জন্য কিন্তু 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে এবং এই আলটিমেটাম দেওয়ার আগে তারা শরীফ ওসমান হাদির যে ভূমিকাগুলো ছিল জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে সেই গত 12ই ডিসেম্বর পর্যন্ত সব কিছুই কিন্তু তারা তুলে ধরেছে এবং তারপরে আসলে সমাবেশটি শেষ করেছে। এখন যদি আমার পেছনে একটু দেখাই, ঠিক শাহবাগ মোড়েই রয়েছি, এখানে কিন্তু যান চলাচল এখন একদমই স্বাভাবিক রয়েছে। যারা এখানে সংহতি সমাবেশে উপস্থিত হয়েছিলেন তারা নিজ নিজ জায়গা থেকে আসলে ফিরে গিয়েছেন এবং এখন বলতে গেলে পুরো শাহবাগ মোড়ের যে স্বাভাবিক চিত্র, সেই স্বাভাবিক চিত্রই আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকাল বিকাল 5টায় ঠিক এই শাহবাগ মোড়েই কিন্তু এই 24 ঘন্টার আলটিমেটাম শেষে আবারও সংহতি সমাবেশে সবাই যুক্ত হবে এবং যদি 24 ঘন্টার মধ্যে তাদের দাবি এবং তাদের যে আলটিমেটাম দেওয়া হয়েছে তা যদি মেনে নেওয়া না হয়, সেক্ষেত্রে হয়তো আরও বড় কর্মসূচির কথা আমরা শুনতে পাবো। তো আনোয়ারুল, ওভারঅল এই শাহবাগ চত্বর এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং 24 ঘন্টার আলটিমেটামের মধ্য দিয়ে আসলে ইনকিলাব মঞ্চ এই স্থান ত্যাগ করেছে এবং আগামীকাল বিকাল 5টায় আবারও এই শাহবাগ চত্বরেই আসলে ঘোষণা দেওয়া হবে। তো আনোয়ারুল, এই ছিল আসলে শাহবাগ থেকে আমার কাছে সবশেষ তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন প্রয়োগকারী সংস্থা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। গত বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়, ছায়ানট ভবনে এবং শুক্রবার উদীচীর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয়। একই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজার দিন রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ঢাকা মহানগর পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, 5 তারকা হোটেল সহ নানা স্থাপনার সামনে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেসব প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে সেগুলোর সামনেও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখানে আমরা শুধু নাই, এখানে পুলিশের সাথে সেনাবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, বিজিবি কাজ করছে, র্যাব কাজ করছে, সবাই মিলে কিন্তু আমাদের এই নিরাপত্তা ব্যবস্থা। সুতরাং আমরা আশা করছি এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেইটুকুই আমরা আশাবাদ ব্যক্ত করছি। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর, হামলা ও আগুনের ঘটনায় এখনো মামলা হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে আমরা ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং যারা এইসব ন্যাক্কারজনক ঘটনার সাথে, নিন্দনীয় ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করার কাজ করছি। পুলিশের এই কর্মকর্তা জানান, নগরবাসীর সুরক্ষা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো রাজধানীতে পুলিশ সজাগ রয়েছে। অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসতে বদ্ধপরিকর। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কের সংবাদ সম্মেলনে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, দ্রুত এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের তাগিদ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এছাড়া আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশের জনগণকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান গুতেরেস। হাদির মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, যুব নেতা ওসমান হাদির হত্যাকাণ্ড একটি ভয়াবহ ঘটনা। এ সময় প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলাকে মত প্রকাশের স্বাধীনতার উপর ভয়ঙ্কর আঘাত হিসেবে উল্লেখ করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সহিংসতা উস্কে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা এবং সংবাদ মাধ্যমের উপর হামলায় উস্কানি দেওয়া কন্টেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি গতকাল শুক্রবার মেটাকে এই চিঠি দেয়। একই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়া পর্যন্ত বাংলাদেশ বিষয়ে কন্টেন্টগুলোর উপর বিশেষ নজরদারি রাখতে মেটাকে আহ্বান জানানো হয়। ওই চিঠিতে বলা হয়েছে, গণতান্ত্রিক রূপান্তরের পথে থাকা বাংলাদেশে মেটার প্ল্যাটফর্মগুলোকে সহিংসতা উস্কে দিতে ব্যবহার করা হচ্ছে, যা বাস্তব জীবনের সহিংসতায় রূপ নিচ্ছে। এর ফলে উত্তেজনা ভয়াবহভাবে বেড়েছে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ফেসবুকে প্রকাশ্যে ওসমান হাদির মৃত্যুকে সমর্থন জানিয়েছেন। অন্যরা গণমাধ্যম প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমান মর্দন এলাকায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে একদল লোক। এছাড়া দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানেও বাড়িঘরে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জানা গেছে, হঠাৎ একদল লোক চট্টগ্রাম হাটহাজারী এলাকার আনিসুল ইসলাম মাহমুদের বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে আগুন দেয়। এতে আসবাবপত্র সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে দিনাজপুরে বোচাগঞ্জ পৌর এলাকার ধনতলায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং শেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আসলামের বাড়িতেও আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এদিকে শরীফ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক তাজিন আফরোজ শাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইয়াসিন ভুঁইয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আন্তর্জাতিক যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনার মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবার গাজা সিটির তুফা এলাকায় একটি আশ্রয় শিবিরে হামলায় অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক দিয়ে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলের দ্বিতীয় তলায় হামলা চালায়। এ সময় সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। এদিকে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, গাজায় যুদ্ধবিরতির মধ্যে খাদ্য সরবরাহ পরিস্থিতি এবং পুষ্টির হারের উন্নতি হচ্ছে, তবে বিপর্যয় এখনও কাটেনি। এখন প্রায় 1 লাখ মানুষ চরম খাদ্যাভাবে রয়েছে। গেল 1.5 বছরের ইসরায়েলি অবরোধের কারণে গাজা ছাড়তে না পারায় জরুরি চিকিৎসার অভাবে 1000-এরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খেলার খবর। স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রাতে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। সাম্প্রতিক সময়ে খুবই বাজে সময় পার করছে রিয়াল। 8 ম্যাচের মধ্যে মাত্র 2টিতে জয়, ঘরের মাঠে টানা 2 ম্যাচে হার, এমন সব পরিসংখ্যানই ফুটে উঠছে তাদের সাম্প্রতিক ফর্মে। তবে হতাশার এই অধ্যায় পেছনে ফেলতে আপাতত বছরের শেষটা ইতিবাচকভাবে করতে চান দলটির কোচ জাবি আলোনসো। নভেম্বরের প্রথম সপ্তাহে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার চেয়ে এগিয়ে ছিল 5 পয়েন্টে। 1 মাসের মাথায় দৃশ্যপট পাল্টে যায়। কক্ষপথ হারিয়ে সেই রিয়াল এখন নেমে গেছে 2-এ। তাদের চেয়ে 4 পয়েন্ট এগিয়ে শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় ওসমান হাদির। ঢাবিতে জাতীয় কবির পাশে দাফন। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর নিরাপত্তা জোরদার, অতিরিক্ত বিজিবি ও সেনা মোতায়েন। ওসমান হাদিকে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত করার তাগিদ। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।